পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে তোমাদের টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির ইতিমধ্যেই 2 নম্বরের সমাধান আমি করতে লেগেছি ভূগোলের। আর ভূগোলের 2 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে আমি ইতিমধ্যেই পার্ট 2 আপলোড করেছি, মানে 2টো ভিডিও আপলোড করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে দেখতে পারো। এবং যারা চ্যানেলটিতে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইবের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছো, তার কারণ আমি অবশ্যই এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। কারণ সাবস্ক্রাইব না করে 42% দেখছো, আর মানে 62% দেখছো, প্রায় 60% ধরো, আর 40% সাবস্ক্রাইব করে দেখছো, ঠিক আছে, এগুলো ঠিক নয়। দেখো তোমরা, আর আগে আমি কত দূর করেছিলাম, 26 নম্বর প্রশ্ন অবধি করেছিলাম। এরপর দেখো আজকে 27 নম্বর প্রশ্নে যাব। তার আগে বলি এই পিডিএফটা তারাই ফ্রিতে পাবে যারা আমার আগের যে পেইড পিডিএফ 49 টাকা দিয়ে কিনেছিল, শুধুমাত্র তারাই এই পিডিএফটি ফ্রিতে পাবে, ঠিক আছে। তাহলে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে সুস্থায়ী উন্নয়ন কাকে বলা হয়। সুস্থায়ী উন্নয়ন আমরা তাকেই বলবো যেখানে পরিবেশ ও সম্পদ উপলব্ধির মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক পরিবেশ ভিত্তিক ধারণা, একে স্থিতিশীল বা উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলা হয়। তোমাদের প্রশ্নটি এটি দিয়েও দিতে পারে, এর আগের বার তোমাদের প্রশ্নটি ধারণযোগ্য উন্নয়ন কি এটি দিয়েছে, তোমরা সুতরাং কেউ বিচলিত হবে না, ঠিক আছে। যে প্রশ্ন আসেনি তোমরা ধারণযোগ্য উন্নয়নটাও খেয়াল রেখে দেবে। আবারও বলছি, তোমাদের আগের বারে পরীক্ষাতে ধারণযোগ্য উন্নয়ন কি দিয়েছিল, কিন্তু সেম উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, যে ষষ্ঠ ঘাতের সূত্র কি। ষষ্ঠ ঘাতের সূত্র আমরা সেটাকেই বলবো যার একটা নির্দিষ্ট গতিবেগ আছে, যে পরিমাণ বহন ক্ষমতা থাকে, কোনো কারণে সেই নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে বা ঢালের পরিমাণ বৃদ্ধি পেয়ে গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যায়। এটা খেয়াল রাখবে, 64 গুণ বাড়ে, একে বলা হয় নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। 29 নম্বর দেখো, ঝুলন্ত পতাকা কাকে বলে। ঝুলন্ত পতাকা তাকেই বলে যে প্রধান নদীর সঙ্গে যেমন ছোট ছোট উপনদী এসে মেশে, সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহও এসে মেশে। প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয়, তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে, তখন তাকে আমরা ঝুলন্ত উপত্যকা বলবো। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, যে মিলেট জাতীয় ফসল কাকে বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জোয়ার, বাজরা, রাগিকে আমরা একত্রে মিলেট বলি। শুধু এইটুকু বললেই হবে না যে প্রাচীনকাল থেকেই সারা বিশ্বে চাষ হয়ে আসছে পুষ্টি গুণে সমৃদ্ধ নানা বৈচিত্র্যের এই শস্য, যা প্রথম দিকে পশু খাদ্য বা দরিদ্রদের খাদ্য হিসাবে, মানে দরিদ্রদের খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তী প্রশ্ন দেখো, কয়াল কি। কয়াল হচ্ছে কেরালা রাজ্যের মালাবার উপকূলে ভূ আন্দোলন দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত জলের বনভূমি বা উপহ্রদ লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষায় এই জলাভূমি বা উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। এছাড়াও আরও কয়েকটি উল্লেখযোগ্য হলো পুনামি, অষ্টমুদি, কোটা, তারপর কায়ামকোলাম, ঠিক আছে, এই প্রশ্নগুলি। আর পিডিএফটি অবশ্যই যারা পেতে চাও, এই ভিডিওর কমেন্টে গ্রুপ রয়েছে, এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। এবং কমেন্টটি মানে পিডিএফটি তাদের জন্যই ফ্রি যারা আমার আগের ইতিহাস পেইড পিডিএফটা 49 টাকা দিয়ে কিনেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যে জনঘনত্ব কাকে বলে। ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে জনঘনত্ব বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন, মানুষ জমির অনুপাতের সূত্রটি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্নটি তোমরা দেখে রাখবে। দেখো যে কোনো দেশে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির পরিমাণের অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়। এবার নির্ণয় কিভাবে বের করবে এটা, যে মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মদক্ষতা সংস্কৃতি ভাগ এখানে মোট কার্যকরী জমির পরিমাণ ইন্টু জমির উৎপাদন ক্ষমতা, এটা দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। যাই হোক তোমরা খেয়াল রাখবে তোমাদের লিখে আসা কাজ, ঠিক আছে। আর অবশ্যই দেখো পরবর্তী প্রশ্ন, যে কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো। কার্যকরী সৌর বিকিরণ হচ্ছে যে 100%কে ধরলে তার 47% ভূপৃষ্ঠকে গরম করে তোলে এবং 19% বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়।
মোট 66% সৌর বিকিরণকে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। ইউটিউবে যেভাবে ভিডিও আসছে এভাবেই আসতে থাকবে, কিন্তু পিডিএফটা মেন, এই সময় তোমরা পিডিএফটি মানে বের করে পড়তে পারবে, ঠিক আছে। আর ভিডিও হয়তো প্রত্যেক দিন যেভাবে আসছে সেইভাবে আসবে, তোমরা সুতরাং লেট করো না, পিডিএফটি নেওয়ার ব্যবস্থা করো গ্রুপে জয়েন হয়ে। আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো? যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে ভরের অনুপাত ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলা হয়, ঠিক আছে। ভিডিওগুলো একটু স্পিডে বলছি, তার কারণ হচ্ছে যে স্পিডে বললে প্রশ্ন অনেকগুলি শেষ করা যায়, আর অনেক কটি প্রশ্ন আছে টেস্ট পেপার থেকে। আমি পার্ট টু পার্ট তুলিনি, মানে কিভাবে তুলেছি গোটা টেস্ট পেপারটা দেখে নিয়েছি, রিপিট প্রশ্নগুলো বাদ দিয়েছি যেগুলি বারবার রিপিট করেছিল, ঠিক আছে। আর সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন, বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলা হয়? যে কোনো বর্জ্য পদার্থকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোনো পদার্থে পরিণত করাকে বলা হয় পুনর্নবীকরণ প্রক্রিয়া। যেমন পুরনো কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা, ঠিক আছে। চলো চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। পরবর্তী দেখো যে কম্পোস্টিং বলতে কী বোঝো? কম্পোস্টিং হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থকে পচন ধরে না, এটা হবে পচন করে, ঠিক আছে। এটা করে নি বা পচন করে সারে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কম্পোস্টিং বলা হয়। কম্পোস্টিং একটি প্রাকৃতিক সার যা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন। সুতরাং কম্পোস্ট মাটির সাথে মিশ্রিত হয় যেখানে গাছপালা বৃদ্ধি পায়, কারণ এটি মাটিতে পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে। আর এই ভূগোলের 2 নম্বরেগুলি সাথে সাথে আমি সামনের দিন জীবন বিজ্ঞানের ভিডিও নিয়ে আসছি 2 নম্বরের, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্নের সেগুলি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। 38 নম্বর দেখো যে পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে যে ভূমধ্যসাগরের উপর ঘূর্ণপাত পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীরে হালকা ঝড় বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। এই ঘটনাই হচ্ছে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 39 নম্বর দেখো যে কৃষি বন সৃজন বলতে কী বোঝো? ভয়ঙ্কর ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সব, ঠিক আছে, যেগুলো তোলা হয়েছে, তোমরা বারবার দেখতে থাকো, ঠিক আছে। যে কৃষি বন সৃজন বলতে যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদার পূরণ করাকেই কৃষি বনসৃজন বলা হয়, ঠিক আছে। আর 38 নম্বর দেখো 40 নম্বর দেখো। 40 নম্বর বলেছে যে ভারতের একটি কৃষিভিত্তিক এবং বনজ শিল্পের নাম লেখো। বনজ ভিত্তিক শিল্পের নাম, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষিভিত্তিক শিল্প আমরা কাকে বলি না? চা শিল্প, রাইস মিল, সুগার মিল, পাট কল, জেম জেলি, আচারের লঘু মানে ছোট ও বড় উদ্যোগ, ঠিক আছে, এইগুলিকে। আর আমরা কি করি? বনজ শিল্প মানে কি না, যেখানে কাঠ, প্লাই, শালপাতা, ঔষধি ইত্যাদি রয়েছে সেগুলিকে বলা হয়, ঠিক আছে। তাহলে চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আর আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসছি 2 নম্বরের, ঠিক আছে। আর ভূগোলগুলি আর মনে হয় 3-4 ভিডিও মনে হয় হবে, প্রায় 70টার কি 60টার কাছাকাছি প্রশ্ন রয়েছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো রাখো। আর দেখতে পাচ্ছ যে কীভাবে প্রশ্নগুলি আমি বানিয়েছি 2 নম্বরের, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলি তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, ঠিক আছে। আর পিডিএফটি পেতে চাইলে যেটাই বললাম অবশ্যই করো। এখানে কমেন্টে কি থাকবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে গ্রুপে। আর ফ্রিতে তারাই পাবে, আবারও বলছি ফ্রিতে তারাই পাবে যারা আগের আমার ইতিহাসের নোটসগুলি কিনেছে, তারা অবশ্যই প্রমাণ দেবে যে স্যার স্ক্রিনশট আছে আমাদের কাছে। বেশ, চলো আজকে এই পর্যন্তই।